আজকের টপিকটা হলো ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেলে কী কী ড্রব্যাক ছিল সেটা দেখব, বিভিন্ন টাইপের স্পেকট্রা সম্বন্ধে দেখব, আর যেটা দেখতে হবে সেটা হলো বোরস মডেলের পস্টুলেট। তাহলে আজকের টপিক হলো ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ স্পেকট্রা অ্যান্ড ফর্মুলেশন অফ বোরস মডেল। তো প্রথমে আছে ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড যে মডেলটা অ্যাটমিক মডেলটা তৈরি করেছিল, সেখানে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা তৈরি হয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভ নেচারের ওপর বেস করে। তাহলে এর বেসটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভ ক্যারেক্টার। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভ ক্যারেক্টারে বলা হয়েছিল যে যখন কোনো একটা চার্জ পার্টিকেল কোনো অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, তখন সেই চার্জ পার্টিকেলটা কন্টিনিউয়াসলি একটা এনার্জি এমিট করবে। তাহলে সেই রকমই যখন নিউক্লিয়াসকে চারিদিকে ইলেকট্রনটা যখন একটা সার্কুলার পথে মুভ করছে, তখন ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি একটা এনার্জি রিলিজ করছে। যদি ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি একটা এনার্জি রিলিজ করতে থাকে, তাহলে কি হবে, এনার্জি রিলিজ করতে করতে একসময় ইলেকট্রনের আর কোনো এনার্জি থাকবে না। তাহলে ইলেকট্রনের যদি আর কোনো এনার্জি না থাকে, তাহলে ইলেকট্রনটা আর সার্কুলার পথে মুভ করতে পারবে না। তখন কি হবে, ইলেকট্রনটা আর না ঘুরতে পেরে সে নিউক্লিয়াসের ওপর এসে পড়বে। কিন্তু রিয়েলিটিতে দেখা যায় যে না, ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসের ওপর এসে পড়ে না, ইলেকট্রনটা সবসময় সার্কুলার পথেই মুভ করে। তাহলে এই যে রিয়েলিটির যে ফেনোমেনাটা আমরা দেখি, এই ফেনোমেনাটা কেন হয় সেটা কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারেনি। এটাই হলো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ডিমেরিটস, যে রাদারফোর্ড নিউক্লিয়ার মডেলের যে স্টেবিলিটি, কেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারছে, এর কারণটা কিন্তু আমাদের রাদারফোর্ড এক্সপ্লেন করতে পারেন। এটাই হলো রাদারফোর্ড মডেলের ফার্স্ট ড্রব্যাক। আর রাদারফোর্ড মডেলে আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, যে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করে। যেহেতু ইলেকট্রনটা কন্টিনিউয়াস এনার্জি এমিট করে, তাহলে সুতরাং এখান থেকে আমাদের পাওয়ার কথা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু দেখা যায় যে সবসময় অ্যাটম সবসময় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম ক্রিয়েট করে, অ্যাটম কখনো কন্টিনিউয়াস স্পেকট্রাম ক্রিয়েট করে না। তাহলে এই রাদারফোর্ড মডেল থেকে কিন্তু আমরা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামের কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না। এটাই হলো আমাদের রাদারফোর্ড মডেলের সেকেন্ড ড্রব্যাক। তাহলে এই যে বললাম যে কন্টিনিউয়াস স্পেকট্রাম আর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম এগুলো কি, এবার সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের প্রথমে দেখতে হবে এমিশন স্পেকট্রা আর অ্যাডসরপশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রা কখন হয়, ধরলাম একটা কোনো অ্যাটম প্রথমে কি হচ্ছে, সে এনার্জি অ্যাবজর্ভ করে এক্সাইট হচ্ছে, এক্সাইটেড স্টেটে যাওয়ার পর সে যখন এনার্জিটা এমিট করে আবার আগের জায়গায় আসবে, সেই এনার্জি এমিশনের সময় তখন যে স্পেকট্রামটা সৃষ্টি হয় সেটা হলো আমাদের এই এমিশন স্পেকট্রাম। এবারে এমিশন স্পেকট্রামটা হলো আমাদের টু টাইপসের, একটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রাম, একটা হলো লাইন স্পেকট্রাম। তাহলে এমিশন স্পেকট্রামটা তাহলে কীভাবে ক্রিয়েট হচ্ছে, আমাদের কোনো অ্যাটম নিচ্ছে, সেটাকে যখন আমরা এক্সাইটেড স্টেটে নিয়ে যাচ্ছি, সেই এক্সাইটেড স্টেট থেকে আবার যখন সে গ্রাউন্ড স্টেটে ফিরে আসছে, তখন যে এনার্জি এমিশন হচ্ছে সেখান থেকে সৃষ্টি হচ্ছে এমিশন স্পেকট্রা। তাহলে এমিশন স্পেকট্রা টু টাইপস, একটা লাইন স্পেকট্রাম, একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রামে কী হচ্ছে, কন্টিনিউয়াস স্পেকট্রামে হচ্ছে এখানে ডিফারেন্ট কালার্স মানে ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট প্রেজেন্ট থাকে, তাদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকে না। যেরকম যে ভিভগায়ার কালারটা আমরা দেখতে পাই ভিজিবল রিজিয়নে, সেই ভিভগায়ার কালারটা পুরোটাই আমাদের এই কন্টিনিউয়াস স্পেকট্রামের একটা পার্ট। তাহলে এখানে সব ধরনের ওয়েভলেন্থের লাইট প্রেজেন্ট থাকে, আর সেই লাইটগুলোর মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকে না। আর লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামের কি ডিফারেন্স, লাইন স্পেকট্রামে হলো শুধুমাত্র কিছু ওয়েভলেন্থের লাইট প্রেজেন্ট থাকে, আর কি হয়, যে লাইনগুলো আমরা পাই সেই লাইনগুলো গ্যাপ দ্বারা সেপারেট থাকে, কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রামে কোনো গ্যাপ থাকে না। তাহলে এটাই হলো আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এবার যেটা আছে অ্যাডসরপশন স্পেকট্রা। অ্যাডসরপশন স্পেকট্রা কখন ক্রিয়েট হয়, যখন কোনো রেডিয়েশনের ইন্টেন্সিটিটা ডিক্রিজ করে, তখন ক্রিয়েট হয় অ্যাডসরপশন স্পেকট্রা। আর অ্যাডসরপশন স্পেকট্রা হলো অলওয়েজ একটা ডিসকন্টিনিউয়াস টাইপের স্পেকট্রা। এবার আমরা দেখব লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন, যেটা আমরা বললাম যে কোনো অ্যাটমের সবসময় লাইন স্পেকট্রাম ক্রিয়েট হয়, কখনো কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রাম ক্রিয়েট হয় না। এই লাইন স্পেকট্রামটা কিভাবে আসলো,
এই হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেকট্রামের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ সিরিজ দেখতে পাই, যেমন লিম্যান সিরিজ, বামার সিরিজ, পাস্টার্ন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, পিফান্ড সিরিজ। এই যে এই লিম্যান, বামার, পাস্টার্ন, ব্র্যাকেট, পিফান্ড এই সিরিজগুলো আমরা দেখতে পাই। এই সিরিজের আমাদের নামগুলো দেওয়া হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য নেম অফ সায়েন্টিস্ট। এই সায়েন্টিস্টের নাম দিয়ে আমাদের এই সিরিজগুলোর নাম দেওয়া হয়েছিল। তো যে সিরিজগুলো তার যে ফর্মুলাটা হলো এইটা, যে নিউবার ইজিক্যাল টু 109677 ইন্টু 1/n1² মাইনাস 1/n2² সেমি ইনভার্স। 109677টাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, আর নিউবার মানে ওয়েভ নাম্বার। তাহলে যে আমরা দেখলাম যে 5টা সিরিজ, সেখানে ফার্স্ট হলো লিম্যান সিরিজ। লিম্যান সিরিজটা কখন অবজার্ভ করা যায়? যখন n1 ইজিক্যাল টু 1 আর n2 ইজিক্যাল টু 2, 3, 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, তখন আমরা দেখতে পাবো লিম্যান সিরিজ। যখন দেখবো n1 ইজিক্যাল টু 2 আর n2 ইজিক্যাল টু 3, 4, 5, 6 থেকে ইনফিনিটি, তখন দেখতে পাবো বামার সিরিজ। যখন n1 ইজিক্যাল টু 3 আর n2 ইজিক্যাল টু 4, 5, 6 থেকে ইনফিনিটি, তখন আমরা দেখবো পাস্টার্ন সিরিজ। যখন n1 ইজিক্যাল টু 4 আর n2 ইজিক্যাল টু 5, 6 থেকে ইনফিনিটি, তখন দেখবো ব্র্যাকেট। আর যখন n1 ইজিক্যাল টু 5 আর n2 ইজিক্যাল টু 6, 7 থেকে ইনফিনিটি, তখন দেখবো আমরা পিফান্ড সিরিজ। তাহলে n1 এর ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, আর n2 এর ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে। এইরকমভাবে প্রথম যে লাইনটা আমরা বামার সিরিজে পেয়ে থাকি সেটাকে বলা হয়, মানে প্রথম লাইনটা মানে কি, যখন n1 ইজিক্যাল টু 2 আর n2 ইজিক্যাল টু 3, সেটাই হলো ফার্স্ট লাইন। সেই ফার্স্ট লাইনটাকে বলা হয় এইচ আলফার লাইন। একইভাবে যখন n1 ইজিক্যাল টু 2 আর n2 ইজিক্যাল টু 4, সেটাকে বলা হয় এইচ বিটা লাইন। তাহলে এইভাবে আমরা লাইনগুলো পেয়ে থাকি। তাহলে যে কোনো সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালুটা সেম থাকে, n2 এর ভ্যালুগুলো ডিফারেন্ট হয়। আচ্ছা, এইবার আছে আমাদের বোরস মডেল অফ হাইড্রোজেন অ্যাটম। বোরস মডেলটা তৈরি হয়েছিল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টিকেল ক্যারেক্টারের ওপর বেস করে। তো এখানে কি বলা হয়েছিল, যেরকম রাদারফোর্ড মডেলে বলা হয়েছিল যে নিউক্লিয়াসকে মাঝখানে রেখে ইলেকট্রনগুলো সার্কুলার পথে মুভ করে, এখানে বোরস মডেলেও তাই বলা হয়েছে। বোরস মডেলে বলা হয়েছে যে নিউক্লিয়াসকে মাঝখানে রেখে ইলেকট্রনগুলো সার্কুলার পথে মুভ করছে, যে সার্কুলার পথে মুভ করছে সেই সার্কুলার পথের একটা ফিক্সড রেডিয়াস থাকবে, একটা ফিক্সড এনার্জি থাকবে, আর এই সার্কুলার পাথগুলোকে বলা হবে আমাদের অরবিট। তাহলে বোরস মডেলের ফার্স্ট পস্টুলেট হলো এইটা। সেকেন্ড পস্টুলেট কি বলা হচ্ছে, আমাদের রাদারফোর্ড মডেলে বলা হয়েছিল যে ইলেকট্রন যখন মুভ করছে অরবিটের মধ্যে দিয়ে, তখন ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করছে বা অ্যাবজর্ভ করছে। কিন্তু রাদারফোর্ড মডেলে বলা হলো যে যখন ইলেকট্রনগুলো অরবিটে মুভ করবে, তখন কোনো এনার্জি অ্যাবজর্ব বা এমিট করবে না। কখন এনার্জি অ্যাবজর্ব বা এমিট করবে? যখন ইলেকট্রনগুলো একটা অরবিট থেকে আরেকটা অরবিটে যাবে, তখন এনার্জি রিলিজ বা মুভ করবে। একই অরবিটে যখন ইলেকট্রন রয়েছে, তখন কিন্তু কোনো এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব করবে না। তাহলে এক অরবিট থেকে যখন অ্যানাদার অরবিটে যাবে, তখন হলো আমাদের এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব হবে। এই যে যখন কোনো, সেকেন্ড পস্টুলেটে এটাই বলা হয়েছে। আর থার্ড পস্টুলেটে বলা হয়েছে এই যখন কোনো ইলেকট্রন এক অরবিট থেকে আরেক অরবিটে যাচ্ছে, তখন যে এনার্জির চেঞ্জটা হচ্ছে সেটাকে আমরা বলছি ডেল্টা ই। এই ডেল্টা ইটা হলো প্রপোর্শনাল ফ্রিকোয়েন্সির। সেখান থেকে আমাদের বলা হয়েছে যে নিউ ইজিক্যাল টু ডেল্টা ই বাই এইচ। এটা হলো আমাদের বোরস মডেলের থার্ড পস্টুলেট। আর এটা ফোর্থ থেকে কি বলা হয়েছে, যে অরবিটে ইলেকট্রনগুলো মুভ করবে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা অলওয়েজ কী হবে, h/2π ইন্টিগ্রাল মাল্টিপল। যে যদি অরবিটের এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2π ইন্টিগ্রাল মাল্টিপল না হয়, তবে কিন্তু সেই অরবিটে ইলেকট্রন মুভ করতে পারবে না। তাহলে এই হলো আমাদের বোরস মডেলের 4টে পস্টুলেট। আর নেক্সট আছে যেটা আমরা বললাম যে ইলেকট্রন অলওয়েজ যে অরবিটে মুভ করছে তার একটা ফিক্সড রেডিয়াস থাকবে, এনার্জি থাকবে। সেই রেডিয়াস এনার্জি কি ফর্মুলাতে ক্যালকুলেট করা যায় সেটাই দেখব। কি আছে এখানে, যে ফার্স্ট হলো আমাদের রেডিয়াস ক্যালকুলেশন। কি আছে, রেডিয়াসের ফর্মুলাটা হলো rn = n² ইন্টু a0। a0 ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট 52.9 পিকোমিটার। আর হলো n² এর ভ্যালু যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে কীভাবে ক্যালকুলেট করতে হবে? n² ভ্যালু ডিপেন্ড করে হলো কোন অরবিটে ইলেকট্রন আছে সেটার ওপর। মানে যদি বলে দেয় ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, তাহলে যেহেতু ফার্স্ট বোর অরবিট ক্যালকুলেট করতে বলেছে, তাই n = আসবে তখন 1। যখন বলবে ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, তখন n এর ভ্যালুটা আসবে কিন্তু 2। তাহলে এইভাবে আমাদের রেডিয়াসের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আর যেটা পরে আছে সেটা আছে এনার্জি ভ্যালু। এনার্জি = বলছে -2.18 × 10⁻⁻⁸ ×
ইন্টু 1/n²। সেই একইভাবে এনের ভ্যালু কিসের ওপর ডিপেন্ড করছে? অরবিটের ওপর, কোন অরবিটে ইলেকট্রন আছে সেটার ওপর ডিপেন্ড করছে। আর এটা এখানে কি আছে? এখানে ওপরে 1 রয়েছে, কিন্তু আসল ফর্মুলাটা হলো এইটা, যে en = -2.18 × 10⁻−18 × z² জুল। এটা হলো আমাদের মেন এক্সপ্রেশনটা। ওইখানে z=1 ধরা হয়েছিল বিকজ হলো ওখানে হাইড্রোজেন অ্যাটম ধরা হয়েছিল, আর z= হলো অ্যাটমিক নাম্বার, যেহেতু হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাই এই ফর্মুলাটাই আমরা লিখেছিলাম যে z= হচ্ছিল 1। আর তাহলে যখন আমাদের তাহলে লিথিয়াম বলবে তাহলে তখন z= কত হবে? 3। যখন হিলিয়াম বলবে z= 2। যখন বেরিয়াম বলবে তখন z= 4। আর এনটা তাহলে হচ্ছে আমাদের নাম্বার অফ অরবিট, কোন অরবিটে আছে, আর জেডটা হলো অ্যাটমিক নাম্বার। তাহলে দুটোর ভ্যালু পেয়ে গেলে আমরা যে কোনো অরবিটার এনার্জি কত বা রেডিয়াস কত ক্যালকুলেট করতে পারবো। আর নেক্সট আছে যেটা, তাহলে ওখানে আমরা z=1 ধরে নিয়ে ফর্মুলাটা বলেছিলাম যে r=52.9 × n²। কিন্তু যখন হলো আমাদের অ্যাটমিক হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম থাকবে তখন জেডের জায়গায় 1 ছাড়া অন্য যে কোনো ভ্যালু আসবে। সেমভাবে ভেলোসিটিটাও ক্যালকুলেট করতে হবে। ভেলোসিটি = 2.188 × 10⁻⁶ × z/n m/s²। তাহলে এখানেও জেডটা অ্যাটমিক নাম্বার, এনটা হলো নাম্বার অফ অরবিট, মানে কোন অরবিটে আছে, তাহলে z/n আমাদের ভ্যালু জানা থাকলে আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করতে পারবো। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে যেহেতু সেকেন্ড বোর অরবিট বলেছে তাহলে n = কত হবে? 2। আর যেহেতু হাইড্রোজেন অ্যাটম বলেছে z = 1, তাহলে এখানে আসলে 1/2 করে আমরা হলো সেকেন্ড বোর অরবিটে যে ইলেকট্রনটা থাকবে তার ভেলোসিটিটা ক্যালকুলেট করতে পারবো হাইড্রোজেনের ক্ষেত্রে। একইভাবে যখন বলে দেবে হিলিয়ামের ক্ষেত্রে ক্যালকুলেট করতে তখন জেডের জায়গায় আমরা বসাবো 2। যখন বলবে লিথিয়ামের ক্ষেত্রে তখন জেডের জায়গায় বসাবো 3। এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। আর নেক্সট দিন আমরা দেখব যে এই লাইন স্পেকট্রামটা কেন ফর্মেশন হলো, কিভাবে ফর্মেশন হলো, সেটাই আমরা নেক্সট দিন ভিডিও দেখব। এই ভিডিওটা এই পর্যন্তই।